মনিকা তার বাবা মায়ের সঙ্গে বাস করে, আর সে বিবাহ উপযোগী হয়ে গেলে তার বাবা মা তার জন্য বিয়ের সম্বন্ধ খুঁজতে শুরু করে দেয়। আর এমনই একদিন মনিকার জন্য খুব ভালো পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে, কিন্তু মনিকা এত তাড়াতাড়ি বিয়ে করতে কিছুতেই রাজি হয় না। মা বাবা, আমি তোমাদেরকে কতবার বলেছি আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, অন্তত আর 2-3 বছর বাড়িতেই থাকতে চাই। তোমরা আমাকে এই বাড়ি থেকে বিদায় করার জন্য এত তাড়াহুড়ো কেন করছো? আরে তাড়াহুড়ো করার মতো কিছু নেই রে মা, এই বিয়ের সম্বন্ধটা খুবই ভালো। তোর যেই পরিবার থেকে বিয়ের সম্বন্ধ এসেছে সেই পরিবারের সবাই কিন্তু পুলিশ। ছেলে, ছেলের মা, ছেলের বাবা, ছেলের বোন, পরিবারে 4 জন আছে, আর 4 জনই পুলিশ। তাই ওই পরিবারে তোর যদি বিয়ে হয় তাহলে তুই কিন্তু পুলিশে ভরা শ্বশুরবাড়ি পাবি। এমন কথা শুনে মনিকা ভীষণ পরিমাণে খুশি হয়। আরে তুমি আমাকে আগে বলবে তো মা, যে এত ভালো বাড়িতে তোমরা আমার বিয়ে ঠিক করছো। আমাদের পাড়ায় রেখা আছে না, ওই রেখার একটা দূর সম্পর্কের মামা পুলিশ বলে ও সারা পাড়ায় সবাইকে ভয় দেখিয়ে বেড়ায়। আমাকেও অনেকবার ধমক দিয়েছে। এবার আমার পুলিশ পরিবারে বিয়ে হলে আমি ওকে ধমক দেব। বিয়ের পর সবাই আমাকে দেখে ভয়ে ঠকঠক করে কাঁপবে, আর কেউ যদি আমার সঙ্গে ভুলভাল কিছু করেছে তাহলে আমি সবাইকে লকআপে ভরে দেব। মনিকার কথা শুনে তার বাবা মা হেসে ওঠে, আর তখনই মনিকার বাবা ঘটক মশাইকে ফোন করে শুভজিতের পরিবারকে 2 দিন পর তাদের বাড়িতে পাঠানোর কথা বলে। বাবা মা, ঘটক মশাই ফোন করেছে, বললো যে 2 দিন পর বুধবারে মনিকাদের বাড়িতে যেতে। মনিকার বাবা মা আমাদেরকে যেতে বলেছে। কি বুধবারে? কিন্তু বুধবারে তো আমরা 4 জনেই খুবই ব্যস্ত থাকবো। সেদিন একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের ডিউটি, আর তাছাড়া সেদিন আমাদেরকে এলাকার বাইরে যেতে হবে কিছু দরকারি কাজের জন্য। আমাদেরকে কিন্তু বিষ্ণুপুর এলাকার কেসটা সেদিন সলভ করতেই হবে। বুধবারে আমরা যাব কিভাবে তাহলে? চিন্তা করো না মা, আমরা কাজের ফাঁকে একবার 5-10 মিনিটের জন্য মনিকাদের বাড়ি থেকে ঘুরে আসবো। আর বিষ্ণুপুর থেকে মনিকাদের বাড়ি তো খুব একটা দূরত্বও নয়। কিন্তু দাদা, আমরা কি এরকম পুলিশের ড্রেস পরে তোর হবু বউকে দেখতে যাব? ব্যাপারটা খুব খারাপ দেখাবে না? খারাপ দেখানোর তো কিছু নেই বোন, আমরা পুলিশ, এটা আমাদের গর্বের কারণ। মেয়েদের বাড়িতে সবাই জানে যে আমরা পুলিশ, সেই জন্যই তো বিয়েতে রাজি হয়েছে। সুতরাং আমরা যদি পুলিশের পোশাক আশাক পরে যাই তাই কারোর আপত্তি হবে না, বরং সবাই অবাক হয়ে আমাদের দিকেই তাকিয়ে থাকবে, বুঝেছিস? এভাবে দেখতে দেখতে 2 দিন কাটে, আর 2 দিন পর ডিউটিতে থাকা অবস্থাতেই শুভজিৎ এবং তার পরিবার দুপুরবেলা পুলিশের পোশাক আশাক পরে মনিকাদের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়। আর এরকম একসঙ্গে 4 জন পুলিশ অফিসারকে মনিকাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পাড়া প্রতিবেশী সবাই ভীষণই অবাক হয়। কোন বাড়িটা তো আমি ঠিক বুঝতে পারছি না মা, ঘটক মশাই তো মনে হচ্ছে গোলাপি রঙের বাড়িটার কথাই বলেছিল। দাঁড়াও, কাউকে একবার জিজ্ঞাসা করি। এই যে বলছি, এটা কি মদন বাবুর বাড়ি? হ্যাঁ, এটাই তো মদনদার বাড়ি। কিন্তু কি ব্যাপার, আপনারা এতগুলো পুলিশ অফিসার মদনদার বাড়িতে যাচ্ছেন কেন? মদনদার বাড়িতে কি কোনো কেস ঘটেছে? শুভজিৎ এবং তার পরিবার বল্টি দেবীর কথায় কোনো উত্তর না দিয়েই মনিকাদের বাড়ির মধ্যে ঢুকে পড়ে। আর মনিকা এবং তার বাবা মা যখন শুভজিৎ ও তার পরিবারকে পুলিশের পোশাক আশাক পরে বাড়িতে ঢুকতে দেখে তখন তারা খুবই খুশি হয়, আর তারা মনে মনে ভীষণই গর্ব করতে শুরু করে। অন্যদিকে বল্টি দেবী এবং বেশ কিছু প্রতিবেশী মনে করে নিশ্চয়ই মনিকাদের বাড়িতে বড়সড় কোনো রকমের কেস ঘটেছে, সেই জন্যই তাদের বাড়িতে পুলিশ এসেছে। আরে আমি নিজে চোখে দেখেছি 4 জন পুলিশ অফিসার মনিকাদের বাড়িতে ঢুকেছে, আবার মেয়ে পুলিশও ছিল। আমার মনে হচ্ছে ওদের বাড়িতে নিশ্চয়ই কোনো বড়সড় কেস ঘটেছে, ওদের ফ্যামিলির সবাইকে গ্রেফতার করতে এসেছে। এটাও তো হতে পারে। আমার তো মনে হচ্ছে মদনদা নিশ্চয়ই কোনো 2 নম্বরই কাজে ফেসে গেছে, কারণ বাড়িতে বসেই মদনদা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। কিন্তু কিভাবে অত টাকা ইনকাম করে আমরা তো আজ পর্যন্ত কেউ কিছু জানতেই পারলাম না। আমাদেরকে তো বলে পারে উনি নাকি অনলাইনে কি সব কাজ বাজ করেন। আরে না না, আমার মনে হচ্ছে ওই মনিকা কোনো কাণ্ড ঘটিয়েছে। ওই মেয়েটা তো কিছুতেই বিয়ে করতে চায় না, বিয়ের বয়স হয়ে গেল, বাবা মা বিয়ে কর বলে বলে মাথা খারাপ করে দিল, কিন্তু তবুও বিয়ে করতে চায় না। আমার মনে হচ্ছে ওই মনিকা কোনো ছেলের সঙ্গে ফেসে গেছে, সেই জন্য মেয়ে পুলিশ এসেছে ওকে গ্রেফতার করতে। এভাবে ধীরে ধীরে মনিকাদের বাড়ির সামনে এলাকার সমস্ত লোকজন এসে উপস্থিত হয়, আর বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ভীষণ চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, কারণ মনিকাদের বাড়ির মধ্যে কি হচ্ছে সেটা জানার জন্য তারা খুবই আগ্রহী হয়ে ওঠে। আর এমন সময় মন্দাকিনী দেবী বাইরে বেরোলে সবাই মিলে তাকে নানান রকমের প্রশ্ন করতে শুরু করে দেয়। কি কেস ঘটেছে গো তোমাদের বাড়িতে? পুলিশগুলো তোমাদেরকে গ্রেফতার করতে এলো কেন? আরে বাড়িতে পুলিশ অফিসার এসেছে মানে আমাদেরকে গ্রেফতার করতে এসেছে, এটা কোনো কথা হলো? তোমরা একই রকমের থেকে গেলে, তোমাদের মধ্যে কোনো পরিবর্তন আসলো না।
আমার মেয়ের জন্য পুলিশে ভরা পরিবার থেকে বিয়ের সম্বন্ধ এসেছে। কিছুদিনের মধ্যেই ওই পরিবারে আমার মেয়ের বিয়ে হবে। আমার মেয়ের শ্বশুর শাশুড়ি ননদ বর সবাই পুলিশ। ওরা আজকে বিয়ের ডেট ফাইনাল করতে এসেছে, বুঝলে? এই শুনে সবাই ভীষণই অবাক হয় আর আস্তে আস্তে সবাই সেখান থেকে নিজের নিজের বাড়িতে চলে যায়। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই দুই পরিবারের সহমতে মনিকার সঙ্গে শুভজিতের বিয়ে ঠিক হয়। আর খুব তাড়াতাড়ি মনিকার সঙ্গে শুভজিতের বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর মনিকার পুলিশ শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ করার জন্য বেশ ভালো রকমের আয়োজন করা হয়। কিন্তু সেই গৃহপ্রবেশের অনুষ্ঠানে শুধুমাত্র পুলিশ অফিসার এবং কনস্টেবল ভর্তি থাকে। আর যা দেখে মনিকা বলে, আরে শুভজিৎ, তুমি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে এসেছো নাকি পুলিশ স্টেশনে নিয়ে চলে এসেছো? কারণ তোমাদের বাড়িতে আমি যেদিকেই তাকাচ্ছি শুধুমাত্র পুলিশ দেখতে পাচ্ছি। আরে না না, আসলে ওগুলো সব আমার বাবা মায়ের, আমার আর বোনের বন্ধু বান্ধবী। আসলে আমরা যেহেতু পুলিশ তাই আমাদের সব বন্ধু বান্ধবরাও পুলিশ। আর তোমার গৃহপ্রবেশের অনুষ্ঠানে আমাদের পুলিশ বন্ধু বান্ধবদেরই নিমন্ত্রণ করেছি। আর আজকে আমাদের অনুষ্ঠানে যে কজন থাকবে কিন্তু সবগুলোই পুলিশ, বাইরের কেউই আজকে থাকবে না। ও মাই গড, তার মানে আজকে এতগুলো পুলিশ অফিসার সবাই মিলে আমাকে আমার শ্বশুর বাড়িতে ওয়েলকাম জানাবে? আমি তো ভাবতেও পারিনি আমার ভাগ্য এত ভালো হবে। দাঁড়াও, আমি আমার গৃহপ্রবেশের অনুষ্ঠান পুরোটা ক্যামেরা বন্দি করব। আমি ভিডিও করে ফেসবুক আর ইনস্টাগ্রামে আপলোড করব। এই বলে মনিকা ফোনে ভিডিও করতে করতে শ্বশুর বাড়িতে প্রবেশ করে। আর সে যেদিকে তাকায় সেদিকেই শুধু পুলিশ অফিসারকে দেখতে পায়। আর মনিকা শ্বশুর বাড়িতে প্রবেশ করলে তার পরিবার মনিকার হাতে কিছু উপহার তুলে দেয়, যা দেখে মনিকা মনে মনে খুবই খুশি হয়। মনে হচ্ছে নিশ্চয়ই আমার পরিবার আমাকে দামি দামি সোনা গহনা হীরার উপহার দিয়ে ভরিয়ে দেবে, কারণ আমার শ্বশুর বাড়ির সবাই পুলিশ, সেই জন্য সবার কাছে অনেক টাকা আছে। এই প্যাকেটের মধ্যে কি আছে আমার তো এখনই খুলে দেখতে খুব ইচ্ছে করছে। কিন্তু তখন মনিকার সামনে সবাই উপস্থিত থাকায় মনিকা সেই প্যাকেটের মধ্যে কি আছে খুলে দেখতে পারে না। কিন্তু কিছুক্ষণ পর মনিকা যখন নিজের ঘরে যায় তখন সে ঘরে ঢোকা মাত্রই সেই প্যাকেটগুলো খুলে দেখতে শুরু করে। আর সেই প্যাকেট থেকে মনিকা একটা পুলিশের লাঠি এবং একটা পুলিশের হাতকড়া খুঁজে পায়। আর যা দেখে মনিকা ভীষণই অবাক হয়। এ কি, আমি এই হাতকড়া আর এই পুলিশের লাঠি নিয়ে কি করব? আমার পরিবারের সবাই পুলিশ, আমি তো পুলিশ নই, এগুলো তো আমার কোনো কাজেই লাগবে না, দূর। এমন সময় সেখানে মনিকার ননদ তিতলি আসে। কি ব্যাপার বৌদি, আমাদের উপহারগুলো কেমন লাগলো তোমার? তোমাকে যে দুটো জিনিস দিয়েছি দুটো জিনিসই কিন্তু খুবই কাজের। দাদা যখনই তোমার কথা শুনবে না তখনই লাঠি দিয়ে তুমি দাদাকে পেটাবে, আর দাদা বেশি বাড়াবাড়ি করলে এই হাতকড়াটা দাদাকে পরিয়ে দেবে, যাতে দাদা তোমাকে ছেড়ে কোথাও যেতে না পারে। ননদের কথা শুনে মনিকা খুবই লজ্জা পেয়ে যায় আর সে মুচকি মুচকি হাসতে থাকে। এভাবেই সেই রাতটা কাটে। কিন্তু তার পরের দিন ভোর 4টে বাজতে না বাজতেই শুভজিতের ফোনে অ্যালার্ম বেজে ওঠে। আর শুভজিৎ ঘুম থেকে উঠেই মনিকাকে ডাকতে শুরু করে দেয়। মনিকা, তাড়াতাড়ি ওঠো, আমাদের 5 মিনিটের মধ্যেই কিন্তু ছাদে যেতে হবে, তা না হলে কিন্তু বাবা ভীষণ রেগে যাবে। তাড়াতাড়ি ওঠো বলছি। আরে এখন মাঝরাতে আমি ছাদে গিয়ে কি করব? তোমরা সব নামেই পুলিশ অফিসার, সবাই সবসময় মজা করতেই ব্যস্ত থাকো। যেই থেকে এই বাড়িতে এসেছি সবাই শুধু আমার সঙ্গে মজা করছে, মশকরা করছে। চুপচাপ আমাকে ঘুমাতে দাও, আমার খুব ঘুম পাচ্ছে। আরে আমি তোমার সঙ্গে মজা করছি না, প্রত্যেকদিন ভোর 4টের সময় আমরা সবাই ছাদে গিয়ে এক্সারসাইজ করি। আর কালকে বাবা বলে দিয়েছে তোমাকেও যেন আমাদের সঙ্গে এক্সারসাইজ করতে দেখে, যাতে তুমি আমাদের মতো ফিট থাকতে পারো। চলো তাড়াতাড়ি ওঠো। এভাবে শুভজিৎ মনিকাকে টানতে টানতে ছাদে নিয়ে যায়। কিন্তু ছাদে যেতে তারা 5 মিনিট লেট করে ফেলে, যার ফলে মনিকার বাবা প্রতাপ বাবু ভীষণ পরিমাণে রেগে যায়। আর সে রাগের বশে প্রচন্ড জোরে জোরে চিৎকার করতে শুরু করে। 5 মিনিট কেন লেট করেছো তোমরা? আমাদের বাড়িতে সবাই পুলিশ, তাই আমরা কিন্তু সবাই ডিসিপ্লিন মানতে পছন্দ করি। আজকে বাড়িতে তোমার প্রথম দিন বলে তোমাকে ছেড়ে দিলাম, তা না হলে অপরাধের জন্য কিন্তু তোমাকে আমি জেলে ভরে দিতাম। কাল থেকে 4টের আগে তুমি ছাদে চলে আসবে বলে দিলাম। শ্বশুর মশাইয়ের মুখে এমন কথা শুনে নতুন বৌমা মনিকা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। আর অনিচ্ছা থাকা সত্ত্বেও পরিবারের সবার সঙ্গে মনিকাকে দীর্ঘ 1 ঘন্টা ধরে এক্সারসাইজ করতে হয়। আর সেদিনের পর থেকে মনিকার পুলিশ পরিবার মনিকার উপর বিভিন্ন রকমের নিয়মের বোঝা চাপিয়ে দেয়। মনিকাকে শ্বশুরবাড়িতে সমস্ত কাজকর্ম একেবারে সময় ধরে করতে হয়।
আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। কিন্তু এখন সারাদিন শ্বশুর বাড়িতে মনিকাকে একা একা থাকতে হয়, কারণ সকাল হতে না হতেই সবাই নিজের নিজের মতো ডিউটিতে বেরিয়ে যায়। আর অনেক রাত করে মনিকার পরিবার বাড়িতে ফিরে আসে। সেই জন্য মনিকা সবসময় তার পরিবারের জন্য রাত্রিবেলা জেগে অপেক্ষা করে। কিন্তু মাঝে মধ্যে মনিকার শ্বশুরবাড়ির পরিবারকে সারা রাত ধরে ডিউটিতে থাকতে হয়। আবার কখনো কখনো তার পরিবার 2-3 দিনের জন্য এলাকার বাইরে থাকে, যার ফলে মনিকা তার পরিবারের কাছ থেকে একদমই সময় পায় না। আর সে একা একা বাড়িতে থেকে থেকে একেবারে বিরক্ত হয়ে ওঠে। কতবার শুভজিৎকে ফোন করলাম, একটা বারও আমার ফোন ধরলো না। যেই থেকে বিয়ে করে এসেছি কেউ 2 মিনিট শান্তি করে আমার সঙ্গে বসে কথা পর্যন্ত বলে না। শুভজিৎও সবসময় ব্যস্ত থাকে। এরকম সবসময় একা একা থেকে থেকে আমি পাগল হয়ে যাব। আমার আর ভালো লাগছে না এরকম পুলিশে ভরা শ্বশুর বাড়িতে থাকতে। সারা রাত বাড়িতে কেউ থাকে না, আমি ভয়ের চোটে ঘুমাতে পর্যন্ত পারি না। হে উপরওয়ালা, আমি কেন যে এরকম পুলিশে ভরা শ্বশুর বাড়িতে বিয়ে করতে গেলাম কে জানে। এই বলে মনিকা খুবই কান্নাকাটি করতে থাকে। আর এমন সময় হঠাৎই শুভজিৎ এবং তার পরিবার সেখানে এসে উপস্থিত হয়। আর তারা সবাই মনিকার সমস্ত কথা শুনতে পায়, যার ফলে তারা মনে মনে নিজেদের ভুল বুঝতে পারে। আমাদের ক্ষমা করে দাও মনিকা, আমরা একবারও তোমার দিকটা ভেবে দেখিনি। আমরা সবসময় নিজেদের কাছে নিয়ে ব্যস্ত থাকি, তাই তোমাকে একটু সময় দিতে পারি না। কিন্তু আজকে থেকে আমরা তোমাকে সময় দেওয়ার চেষ্টা করব। এই বাড়িতে থাকতে তোমার আর কোনো অসুবিধা হবে না। এই শুনে মনিকা খুবই খুশি হয়। আর সেদিনের পর থেকে শুভজিৎ এবং তার পরিবার যতটা সম্ভব মনিকাকে সময় দেওয়ার চেষ্টা করে। আর তারা 4 জনে নিজেদের ডিউটির সময় পরিবর্তন করে নেয়, যাতে অন্তত একজন দিনের বেলাতে এবং রাত্রিবেলাতে বাড়িতে থাকতে পারে। আর শুভজিৎ বাড়িতে না থাকলেও ফোন করে সবসময় মনিকার খোঁজ খবর নেয়, যার ফলে মনিকা খুবই খুশি হয়। আর এভাবেই মনিকা হাসি খুশি তার পুলিশে ভরা শ্বশুর বাড়িতে বসবাস করতে থাকে। মালতী দেবী তার ছেলে সুদীপ এবং বৌমা অঞ্জনার সঙ্গে একটি শহরে থাকে। মালতী দেবী সুদীপের বিয়ের দিন থেকেই তার স্ত্রীকে একেবারেই পছন্দ করে না। এর কারণটা মালতী দেবী নিজেও হয়তো জানে না। কখনো কখনো তার কথাবার্তা শুনলে মনে হয় সে হয়তো তার ছেলেকে সুখে সংসার করতে দেখতেই পছন্দ করে না। যদিও এখন অঞ্জনা এসব কিছু আর গায়ে মাখে না। সমস্ত অপমান, সমস্ত কষ্ট যেন তার সয়ে গেছে। এভাবেই প্রায় 1 বছর কাটে। একদিন আমি কয়েকদিনের জন্য একটু মায়ের বাড়িতে যেতে চাই। মা ফোন করে জানালো মায়ের শরীরটা ভালো নেই। আপনি তো জানেন আমার ভাইও শহরের বাইরে থেকে কাজ করে, তাই আমি ওখানে না গেলে মাকে অসুস্থ অবস্থায় দেখে রাখার মতো আর কেউ নেই। অসুস্থ মাকে সুস্থ করতে গিয়ে তুমি তো আমাকে অসুস্থ করে দেবে যা দেখছি। তোমার অনুপস্থিতিতে এই বাড়ির সমস্ত কাজ কে করবে? আমি? এগুলো সব তোমার মায়ের চালাকি। এসব আপনি কি বলছেন মা? আমার মা শুধু শুধু আপনার সঙ্গে চালাকি কেন করতে যাবে? এই 1 বছরে তো মা আমাকে একবারও ডাকেনি। আজকে দরকার হয়েছে বলেই তো ডেকেছে। তুমি জানো না কয়েকদিন পরে তোমার ননদ এই বাড়িতে আসবে? আমার মেয়েটা কতদিন পরে আমার বাড়িতে আসবে, আর তাকে একটু ভালো মন্দ খাওয়াতে পারবো না আমি? কেন খাওয়াতে পারবেন না? আমি সমস্ত কিছু কিনে রেখেই তো যাব। দরকার হলে ইন্ডাকশন ওভেনটাও আপনার ঘরেই রেখে দিয়ে যাব। আপনার কোনো অসুবিধা হবে না। আমি যদি রান্না করতে ব্যস্ত হয়ে যাই তাহলে আমার মেয়ের সাথে গল্প কে করবে? তুমি চাও ও এখানে এসে একা একা মন মরা করে পড়ে থাকুক? তোমার কিছুতেই এখন যাওয়া হবে না বৌমা। অঞ্জনা অনেকবার বোঝানোর চেষ্টা করলেও মালতী দেবী তার কোনো কথাই গ্রাহ্য করে না। অঞ্জনা খুব দুঃখ পেলেও সে মালতী দেবীকে মানানোর আর চেষ্টা করে না। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিকে অঞ্জনা নিজের মায়ের চিন্তায় রাতে ঠিক করে ঘুমাতে পারে না, অন্যদিকে সকাল হতেই মালতী দেবী তাকে দিয়ে প্রায় 10 গুণ বেশি কাজ করায়, শুধুমাত্র মালতী দেবীর মেয়ে অর্পিতা তার বাপের বাড়িতে আসবে এই আনন্দে। 2-1 দিনের মধ্যেই অর্পিতা তার মায়ের কাছে চলে আসে। প্রায় 3-4 মাস পর মেয়েকে দেখতে পেয়ে মালতী দেবী নিজের চোখের জল ধরে রাখতে পারে না। এতদিন পরে আমি এলাম, কোথায় মজা করে আমাকে ওয়েলকাম করবে তা নয়। তুমি কাঁদছো কেন? কান্নার কি হলো বলো তো? কাঁদছি কি আর সাধে রে মা? তোর দাদার বউ তো আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছে। প্রত্যেক মাসে একবার করে বায়না করবে বাপের বাড়ি যাওয়ার জন্য। কিন্তু আপনি তো আমাকে কখনোই যেতে দেন না মা। তাহলে শুধু শুধু অর্পিতার কাছে এসব কথা কেন বলছেন? ও সবেমাত্র এসেছে, আপনি ওর সাথে গল্প করুন, আনন্দ করুন। এসব কথা বলে নিজেদের মুডটা খারাপ করছেন কেন? আমার মা আমার সাথে কি কথা বলবে সেটাও কি তুমি এখন ঠিক করে দেবে? আর তোমার ব্যবহার দেখেই তো বুঝতে পারছি একটু আগে যে আমার মা চোখে জল ফেলছিল সেটা একেবারেই মিথ্যা নয়।
এই 1 বছরে তোমরা কখনোই আমাকে বোঝার চেষ্টা করনি। আমি আশা করছি না ভবিষ্যতেও তোমরা আমাকে বুঝবে, তাই আমি তোমাদের সাথে এই বিষয়ের কোনো কথাই বলতে চাই না। দেখেছিস তোর বৌদির ব্যবহার, দেখেছিস? এভাবেই আমাকে দিনের পর দিন কাটাতে হয়। আমার সাথে দাঁড়ানোর মতো কেউ নেই। তোর দাদাকে তোর বউয়ের ব্যাপারে বললে বিশ্বাস করতেই চায় না কিছু। ও অফিসে চলে গেলে আমাকে যে কি অত্যাচার সহ্য করতে হয় সেটা আমিই জানি। তুমি একদম চিন্তা করো না মা, এখন তো আমি বেশ কয়েকদিন এখানেই থাকবো। এখান থেকে যাওয়ার আগে তোমার শান্তিতে থাকার ব্যবস্থা আমি করে দিয়েই যাব। এভাবেই অর্পিতা এবং মালতী দেবী অঞ্জনাকে কোণঠাসা করতে শুরু করে। আরো 2-1 দিন এভাবেই কাটে। অর্পিতা বাড়িতে আসার পরে অঞ্জনার প্রতি মালতী দেবীর ব্যবহার আরো ভয়ানকভাবে পাল্টে যায়। সে আগে অঞ্জনার সাথে যাও একটু ঠিকভাবে কথা বলতো, এখন সেটাও বন্ধ হয়ে যায়। একই অঞ্জনার মাথায় তার মায়ের অসুস্থতার চিন্তা, তার উপরে মালতী দেবী এবং অর্পিতা প্রতিনিয়ত একইভাবে তাকে কষ্ট দেয় এবং তাকে দিয়ে কাজ করাতে থাকে। অঞ্জনা কিছুতেই আর এসব মেনে নিতে পারে না। আমি আর এখানে থাকতে পারছি না, তুমি প্লিজ আমাকে আমার বাপের বাড়িতে রেখে এসো, অন্তত কয়েকদিনের জন্য হলেও রেখে এসো। এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। কেন, আবার কি হলো? বাড়িতে বোন এসেছে, কোথায় ননদ বৌদি মিলে একসাথে শপিং করতে যাবে, আনন্দ করে ঘুরে বেড়াবে, আর তা না করে তুমি নিজের বাপের বাড়িতে যেতে চাইছো? এ আবার কিরকম অদ্ভুত সিদ্ধান্ত তোমার? তোমার মা কিংবা বোন কেউই আমার সঙ্গে আনন্দ মজা করতে চায় না। ওরা সুযোগ পেলেই আমাকে অপমান করে। আমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাই, তারপরে আমার এসব জিনিস আর ভালো লাগে না। আমি যদি এখন এই ব্যাপারে বোনের কাছে কিছু বলি, তাহলে তো কালির রাগ দেখি বাড়ি ফিরে যাবে। আরো যে কদিন থাকতে এসেছিল সেই কদিন না থেকে ফিরে গেলে মা তো তোমাকে আরো খারাপ কথা শোনাবে, আর সেটা তো আমার আরো পছন্দ হবে না। আমি তো সেই জন্যই বলছি আমাকে আমার বাপের বাড়িতে রেখে এসো। আমার মাও বেশ কয়েকদিন যাবত অসুস্থ, আমি ওখানে গেলে মাও ভালো থাকবে আর আমিও। এভাবেই তারা স্বামী স্ত্রী নানান কথা বলে। পরের দিন সকালবেলা সুদীপ তার মাকে জানায় সুদীপ তার বউকে তার বাপের বাড়িতে রেখে আসবে। এই কথা শুনে মালতী দেবী আর অর্পিতা দুজনেই তেলে বেগুনে চলে ওঠে। সুদীপ কোনোভাবেই অঞ্জনার প্রশংসা করুক কিংবা তাকে সাপোর্ট করুক, এটা মালতী দেবী একেবারেই মানতে পারে না। সে কিছুতেই তার বৌমাকে নিজের বাপের বাড়িতে যেতে দিতে রাজি হয় না। এক কথা দু কথা থেকে আবার তাদের সবার মধ্যে হঠাৎ করেই ঝগড়া বেঁধে যায়। আমার মা একটু আমার সাথে শান্তিতে সময় কাটাচ্ছে, সেটা বোধহয় তোদের ভালো লাগছে না, তাই না? ভালো না লাগলে তো মুখের উপরেই বলতে পারতিস, এমন ভনিতা করে কথা বলার কি আছে? তুই মায়ের সাথে মজা করবি, আনন্দ করবি, ফুর্তি করবি, এতে আমাদের ভালো না লাগার কি আছে? এই বাড়িতে আসার আগে কি বুদ্ধিগুলো শ্বশুর বাড়িতে রেখে এসেছিস? দেখেছো মা, আমার কথা শুনেও এখন দাদার মনে হচ্ছে আমি নাকি নির্বোধের মতো কথা বলছি। আমি আমার বুদ্ধি কোথায় ফেলে এসেছি সেটা বলার আগে তুই তোর বউকে জিজ্ঞাসা কর ও নিজের ভদ্রতা সভ্যতা কোথায় ফেলে এসেছে। ও যথেষ্ট ভদ্র, তাই এতদিন চুপ ছিল। আর আমি নিজেও জানি মা ওর সাথে কেমন ব্যবহার করে, কিন্তু তাও আমি মাকে কখনোই কিছু বলি না। তার কারণ অঞ্জনাই আমাকে বলতে দেয় না। আর আজও আমি তোদের কোনো কিছুই শোনাবো বলে আসিনি। আমি শুধু এটাই বলতে এসেছিলাম যে অঞ্জনাকে আমি ওর মায়ের কাছে কয়েকদিনের জন্য রেখে আসতে চাই। আমি তো বৌমাকে আগেও বলেছি যে যতদিন আমার মেয়ে থাকবে ততদিন এখান থেকে ওর কোথাও যাওয়া হবে না। ও চলে গেলে সংসারের সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়বে, তখন তো আমি আমার মেয়ের সাথে সময় কাটাতেই পারবো না। ঠিক আছে অঞ্জনা, শুনে নিলে তো? বোন যেদিন এই বাড়ি থেকে যাবে তোমাকে আমি সেদিনই তোমার মায়ের কাছে রেখে আসবো, কেমন? ততদিন তুমি একটু তোমার পাড়ার লোকেদের বলো তোমার মায়ের জন্য একটু ভালো করে দেখভাল করে। অর্পিতা বাড়ি চলে গেলেও মা আমাকে আমার মায়ের কাছে যেতে দেবে না, এটা আমি ভালো করেই জানি। তুমি মিলিয়ে নিও। তুমি যেটা জানো সেটা ঠিকই জানো, আমার এটা সবার সামনে বলতে কোনো লজ্জা নেই। তুমি যদি ঘর সংসার ফেলে নিজের মায়ের কাছে গিয়ে বসে থাকো তাহলে তুমি অকুল পাথরে পড়ে যাব। সারাদিন বাড়িতে একা থেকে সমস্ত কাজ করা আমার দ্বারা সম্ভব নয়। এইভাবে কথার পর কথা চলতেই থাকে। সুদীপ আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। কোনোভাবেই সে তার স্ত্রীকে সাহায্য করতে পারছে না দেখে তারও খুব অস্বস্তি হতে থাকে। অঞ্জনাও বুঝে যায় যতদিন না তার শাশুড়ি মা কোথাও যাচ্ছে ততদিন তারও আর নিজের মায়ের বাড়িতে যাওয়া হবে না। অঞ্জনা প্রত্যেকদিন নিজের মাকে ফোন করে তার খোঁজ খবর নেয়, ভিডিও কল করে কথা বলে, কিন্তু মাকে সামনে থেকে দেখার সুযোগ তার হয়েই ওঠে না। দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে। প্রায় 1 মাস পরে অর্পিতা নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়। আবার সবার জীবন নিজের গতিতে ফিরে আসে। একদিন হঠাৎ করেই মালতী দেবীর শরীর খুবই খারাপ করে। একটু কিছু খেয়ে নিন মা, কিছু না খেলে তো আপনার শরীর আরো খারাপ করবে। আপনাকে তো কাল পরশুর মধ্যে ডাক্তারের কাছে চেকআপে যেতে হবে। আপনি যদি এভাবে না খেয়ে পড়ে থাকেন তাহলে তো ঘরের বাইরে বেরোতেও পারবেন না। আমার মেয়েকে এখানে কয়েকদিনের জন্য এনে দাও, তাহলেই আমি সুস্থ হয়ে যাব। ওর সঙ্গে 1 মাস থেকে আমার এখন ওকে ছাড়া আর থাকতেই ইচ্ছে করছে না।
আমি কালকে অর্পিতাকে এখানে আনার ব্যবস্থা করছি। আপনি একদম চিন্তা করবেন না, আপনি বিশ্রাম করুন। আমি সুদীপের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি, কেমন? এই বলে অঞ্জনা সেখান থেকে চলে যায় এবং সুদীপের সঙ্গে কথা বলে। সুদীপ তার বোনের স্বামীর সাথে কথা বলে তাকে আরো একবার তাদের বাড়িতে পাঠানোর অনুরোধ করে। মায়ের শরীর খারাপ শুনে অর্পিতারও খুবই বাড়িতে যেতে ইচ্ছা করে, কিন্তু তার স্বামী গৌতম কিছুতেই তাকে আর বাপের বাড়িতে যেতে দিতে রাজি হয় না। সারা বছর আমি তোমার মায়ের দেখাশোনা করব, সেটা তোমার খুব ভালো লাগবে। আর বছরে একবার আমার মা অসুস্থ হলেও তুমি আমাকে সেখানে যেতে দেবে না? এক সপ্তাহ তো হয়নি, তুমি মায়ের কাছ থেকে সবই এসেছো, আর এরই মধ্যে আমি তোমাকে কি করে ওখানে যেতে দিই বলো তো? তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? ও আচ্ছা, আমার মা অসুস্থ, আমি আমার মায়ের কাছে যেতে চেয়েছি, এটা তাহলে বুদ্ধি শক্তি লোপ পাওয়ার উদাহরণ হয়ে গেল, তাই তো? কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না, আমাকে বাপের বাড়িতে যেতে দিলে তোমার সমস্যাটা কোথায় হচ্ছে? আমি তো সারাদিন অফিসে থাকি। তুমি এক মাস যখন তোমার মায়ের কাছ থেকে ঘুরে এলে, তখন এত বড় বাড়িতে আমার মায়াকে একা কিভাবে দিন কাটিয়েছে সেটা একবার ভেবেছো? এমনকি ঠিকভাবে ফোন করে মায়ের খোঁজও তো নিতে না। কিন্তু এবার তো আমি ঘুরতে যাচ্ছি না বলো, আর হয়তো এক মাসও থাকতে হবে না, তাহলে তুমি কেন আমার কথায় রাজি হচ্ছ না বলো? এভাবেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। গৌতম কিছুতেই অর্পিতাকে তার বাপের বাড়িতে যাওয়ার অনুমতি দেয় না। অন্যদিকে অঞ্জনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে রাতের পর রাত জেগে তার শাশুড়ি মায়ের সেবা করতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কাটে। মালতী দেবী এখন আগের থেকে বেশ সুস্থ অনুভব করছে। সে বুঝতে পারে একমাত্র তার বৌমার সেবা যত্নে সে এত তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছে। আর এত অসুস্থতার মধ্যেও তার মেয়ে তার সঙ্গে একবারও দেখা করতে আসেনি, এটা ভেবে মালতী মনে মনে খুবই দুঃখ পায়। দুঃখ করবেন না মা, আমি আছি তো আপনার দেখাশোনা করার জন্য। কিন্তু ওখানে গৌতমের মায়ের দেখাশোনা করার জন্য অর্পিতা ছাড়া আর কেউ নেই, তাই হয়তো ওরা ওকে আসতে দিতে চায়নি। কিন্তু এরকম অসুস্থতার সময় ছেলে মেয়েরা পাশে থাকলে মনে বেশ শান্তি আসে। সুদীপটা তো সেরকম ভাবে বাড়ি থাকে না, অর্পিতা আসতে পারলে আমি সত্যিই খুবই খুশি হতাম। এই কথা বলতে বলতেই মালতী দেবী নিজে থেকেই কেমন যেন চুপ করে যায়। সে আজকে এতদিন পরে নিজের ভুলটা বুঝতে পেরেছে। সে বুঝতে পারে অঞ্জনার মায়ের অসুস্থতার সময় সে অঞ্জনাকে তার বাড়িতে যেতে না দিয়ে কতটা ভুল করেছে। তার এই উপলব্ধি হতেই সে তার বৌমার কাছে ক্ষমা চাইতে শুরু করে। এমন অদ্ভুত ঘটনা দেখে সুদীপও সেখানে চলে আসে। তুমি যেটা বললে মন থেকে বললে? তুমি কি সত্যিই বুঝতে পেরেছো, নাকি অঞ্জনা তোমার সেবা করেছে বলে এখন ওর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছো? না রে বাবু, আমি সত্যি বুঝতে পেরেছি ওই অসুস্থ মানুষটা দিনের পর দিন একা বাড়িতে একা একা সময় কাটিয়েছে। একই শহরে তার মেয়ে থাকা সত্ত্বেও সে নিজের মেয়েকে এক ঝলক দেখতে পর্যন্ত পারেনি। এই অসুস্থতার মধ্যে আমি নিজের মেয়েকে না দেখতে পেরে বৌমার মায়ের কষ্টটা হাড়ে হাড়ে টের পেয়েছি। তাই আমি মন থেকে ওর কাছে ক্ষমা চাইছি। এখন তো আমি সুস্থ আছি, এখন বৌমা কিছুদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসুক। ওর যতদিন ইচ্ছে হবে ও ওখানে থাকতে পারে, আমি আর কোনো বাধা দেব না বাবা। তুমি যখন এত কিছু স্বীকারই করলে, তাহলে আমিও তোমাকে কিছু বলি। আমি গৌতমকে বলেছিলাম ও যেন কিছুতেই অর্পিতাকে আমাদের বাড়িতে আসতে না দেয়। আমি তোমাকে আর বোনকে দুজনকেই বোঝাতে চেয়েছিলাম এরকম সময় নিজের মায়ের পাশে না থাকার কষ্টটা কিরকম হয়। তোমরাও আমাকে ক্ষমা করে দিও। তোর আমাকে বোঝানোর ধরনটা খুব কঠিন ছিল, তবে হয়তো আমি এইভাবে ছাড়া বুঝতেও পারতাম না। তুই যা করেছিস একদম ঠিক করেছিস, আমি তোর উপর একটুও রেগে নেই বাবা। এবার তাহলে আমি আমার মায়ের কাছে যাওয়ার আগে তুমি অর্পিতাকে এখানে নিয়ে চলে এসো। ও মায়ের সাথে থাকলে আমারও চিন্তা একটু কম হবে। দু একদিনের মধ্যে অর্পিতা আবার তার মায়ের কাছে চলে আসে। শেষ পর্যন্ত এক বছর পর অঞ্জনার সুযোগ হয় তার নিজের মায়ের বাড়িতে গিয়ে থাকার। সে তার মায়ের সঙ্গে হাসি খুশি কয়েকদিন কাটাতে থাকে।